বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তে ৫ কার্যদিবসের মধ্যে গঠন করা হবে কমিটি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তত্ত্বাবধায়ক সরকার বিলোপের বিধান অবৈধ, গণভোট সহ সংবিধান সংস্কারের ধারাগুলো ফিরিয়ে আনলেন হাইকোর্ট। এবং শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত ২ মাসে শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তে ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে এই কমিটি গঠনের সিদ্ধান্ত জানান তিনি। উপদেষ্টা বলেন, এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার চায় অন্তর্বর্তী সরকার। এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। সে অনুযায়ী বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তে কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ৫ কার্যদিবসের মধ্যে কমিটি গঠন করা হবে। সদস্য সংখ্যাও হতে পারে ৫ থেকে ৯ জন। সদস্যদের মধ্যে থাকবেন সশস্ত্র বাহিনীর সদস্য, অবসরপ্রাপ্ত বিচারক ও পুলিশ সদস্যরা। আমি সকলের অবগতির জন্য ঘোষণা করছি, বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণে আগামী ৫ কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। সংবিধানের ৫ম সংশোধনী আংশিক বাতিল করেছেন হাইকোর্ট। এর মধ্যে অন্যতম হল দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন ব্যবস্থা বাতিল করা। ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরতে আর কোনো বাধা রইল না। সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায়ের মূল অংশ পাঠ করেন জ্যেষ্ঠ বিচারপতি ফারাহ মাহবুব। এছাড়া সংবিধান সংশোধনে গণভোটের বিধান পুনর্বহাল করেছেন হাইকোর্ট। অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করলে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ সংক্রান্ত সংশোধনীর ২টি ধারাও বাতিল করেছেন আদালত। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে হয়েছিল, যে কারণে এটি সংবিধানের মৌলিক ভিত্তি হয়ে গেছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্র এবং নির্বাচনকে সুসংহত করে। আজকে আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সাংবিধানিক এবং সংবিধানের একটা মূল কাঠামোর অংশ বলে রায় দিলেন, যেটা আমি মনে করি একটা ঐতিহাসিক। ৯৬ সনে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছিল, সেই অবস্থার মধ্যে আবার এই দেশ এখন ফিরে এসেছে। গণভোটের বিধানকে বাতিল করে দেওয়া হয়েছিল, সেটিকেও আজকে রেস্টোর করা হলো। সংবিধানের কিছু বিধানকে অপরিবর্তনীয় করে ফেলা হয়েছিল এবং সেগুলোকে তিনি বলেছেন এটি কখনোই গ্রহণযোগ্য না, এটাকে বাতিল করেছেন। যে কনস্টিটিউশনে একটি বিধান যোগ করা হয়েছিল যেটা সাংবিধানিক রাষ্ট্রদ্রোহিতা নামে, সেই অংশগুলোকেও বাদ করে দিয়েছেন। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার একটা গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হলো। এটা নির্ভর করবে ভবিষ্যতে আমরা কিভাবে আচরণ করি। গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তদন্ত শেষ করতে ২ মাস সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানি ১৮ ফেব্রুয়ারি। এছাড়া আওয়ামী লীগ সরকারের ১২ মন্ত্রী ও ২ উপদেষ্টা সহ ১৬ জনের বিরুদ্ধে তদন্ত শেষ করতেও দেয়া হয়েছে আরও ২ মাস সময়। সকালে এই আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাসদের হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক, কামাল আহমেদ মজুমদার, আমির হোসেন আমু, অ্যাডভোকেট কামরুল ইসলাম ও গোলাম দস্তগীর গাজীকে। এছাড়া দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান ও শাহজাহান খানকেও হাজির করা হয় ট্রাইব্যুনালে। দেশের বিভিন্ন কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজিরকারীদের মধ্যে ছিলেন শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তৌফিকি এলাহি চৌধুরী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক সচিব জাহাঙ্গীর হোসেন। তদন্ত কমিশনের রিপোর্টের মাধ্যমে যে তথ্য প্রমাণাদি পেয়েছি, সেগুলোর ব্যাপারেও ট্রাইব্যুনাল এই অপরাধগুলোকে তাদের তদন্তের জন্য আমলে গ্রহণ করছে এবং এই ব্যাপারেও আমরা রিপোর্ট প্রদান করব। একই সাথে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং গুম সংক্রান্ত যে অপরাধ, সেগুলোকে মিলিয়ে তদন্তের রিপোর্ট দাখিল করতে হবে। সেই ব্যাপারে আমরা সময় চেয়েছি। আদালত ২ মাস সময় দিয়েছেন। আগামী ১৮ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী তারিখ ধার্য থাকবে।
বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা সমাধানে আসিয়ানের সমর্থন পেতে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন ঢাকায় সফররত তিমুর লেস্তের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। তিনি বলেন, বাংলাদেশ তিমুরের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই সম্পর্ক আমরা অব্যাহত রাখব। সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্ব নেয় বাংলাদেশের মানুষ ভাগ্যবান বলে মন্তব্য করেন। তিনি বলেন, ডক্টর ইউনূস দেশ পরিবর্তনের জন্য তরুণদের সঙ্গে কাজ করছেন। তার নেতৃত্ব বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিমুর লেস্তের প্রেসিডেন্ট। আওয়ামী লীগ বিরোধী মতকে বীভৎসভাবে দমন করে বহুদলীয় গণতন্ত্রকে কবর দিয়েছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামী ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, অথচ পাকিস্তান আমলেও নির্বাচন কমিশন শক্তিশালীভাবে কাজ করেছে। উপদেষ্টা বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে স্বাধীন, সার্বভৌম, কল্যাণময় রাষ্ট্র গঠন করা সম্ভব হবে। এ সময় দেশের সকলকে ঐক্যবদ্ধ থেকে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, ইসলামিক ফাউন্ডেশনে রাজনৈতিকভাবে ডিজি নিয়োগ হওয়ায় নানা দুর্নীতি, অনিয়ম হয়েছে। এ সময় রাজনৈতিক লেজুর বৃত্তি না করে পেশাদারিত্ব বজায় রেখে কর্মকর্তা কর্মচারীদের কাজ করে যাওয়ার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। বিগত 15 বছর তো নির্বাচনের নামে যেটা হয়েছে সেটা স্পষ্টত প্রহসন। এগুলো নির্বাচন বলা যায় না, পাবলিকের কোনো ইন্টারেস্ট নাই। এই প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং, পুলিং অফিসাররা দরজা খুলে বসে আছেন, মানুষ নাই। এটা ধ্বংস হয়ে গেছে। আমরা যে অর্থে স্বাধীনতা অর্জন করেছি আমরা সেটা ফুলফিল করতে পারি না। ফরিদপুর ও কুমিল্লাকে বিভাগ করতে সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন। দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশনের বৈঠকে কমিশন প্রধান আব্দুল মুঈদ চৌধুরী ও সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান এ প্রস্তাবের কথা বলেন। আব্দুল মুঈদ চৌধুরী জানান, সিনিয়র সহকারী সচিব থেকে যুগ্ম সচিব পর্যন্ত পদোন্নতির ক্ষেত্রে পরীক্ষা হবে। এছাড়া ক্যাডারের পরিবর্তনের ক্ষেত্রেও পরীক্ষা নেওয়া হবে। স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডার না রাখার সুপারিশ করা হবে বলেও জানান তিনি। 31 ডিসেম্বরের মধ্যে সুপারিশ সম্বলিত প্রতিবেদন জমা দিতে কমিশন চেষ্টা করবে বলেও জানান আব্দুল মুঈদ চৌধুরী। বৈঠকে জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান জানান, নানা জনকল্যাণকর বিপ্লবী সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন। এ সময় ঘুষের দরজা বন্ধ করার আহ্বান জানান মোখলেসুর রহমান। আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আজ আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান। বলেন, ইভিএম অনেক ঝামেলার, কমিশন এই ঝামেলায় যাবে না, নির্বাচন ব্যালটেই হবে। এ সময় স্থানীয় নির্বাচনের বিষয়ে আপাতত কোনো প্রস্তুতি নেই বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। আমরা ইভিএমের বিষয়টি জাতীয় ইলেকশনে এই জন্য ইভিএম চিন্তা করছি না এখন, কারণ ওই নানাবিধ সমস্যা আছে, এগুলো ডিফারেন্ট টেকনিক্যাল ম্যাটার্স অনেক বিষয় আছে। তো জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়টি আমরা এখনও চিন্তা করছি না। যেহেতু ইভিএম আমরা করবো না, এটা নিয়ে আমি আর বেশি চিন্তা করতে চাই না। কারণ যে অতীতে কী হয়েছে না হয়েছে করতে গেলে শুধু যদি পোস্টমর্টম করতে থাকি ভাই, আমি আর আগাইতে পারবো না। লাশের আর পোস্টমর্টম আর কত করবো বুঝছেন না, ইভিএমের পোস্টমর্টম করতে চাই না। যেহেতু আমরা ইভিএমটা ব্যবহারের প্ল্যান নাই, এটা নিয়ে আর বেশি কাটাকাটি না করাই ভালো। এগুলো নানাবিধ প্রবলেম, টেকনিক্যাল প্রবলেম, চলে না, স্টোরেজ প্রবলেম, রিপেয়ারিং প্রবলেম, মেনটেন্যান্স প্রবলেম, অনেক ধরনের সমস্যা আছে। এবার জেলা সংবাদ। বাংলাদেশের মানুষ এখন নতুনভাবে রাজনীতিকে দেখতে চায়, কোনো বিশেষ দলের লেজুর বৃত্তির রাজনীতি দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। বলেন, জনগণ কোন ধরনের রাজনীতি চায় তা তরুণ প্রজন্মের দেয়াল লিখনের মাধ্যমে ফুটে উঠেছে।
এ সময় সরকারি ছত্রছায়ায় যদি কোনো রাজনৈতিক দল হয় তার গ্রহণযোগ্যতা দেশের মানুষই নির্ধারণ করবে বলেও মন্তব্য করেন ব্যারিস্টার রুমিন ফারহানা। মতবিনিময়কালে জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কোচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন, গণমাধ্যম এখন অনেক সজাগ। যদি কিংস পার্টি কেউ করতে চায় তাহলে মানুষ সেটা গ্রহণ করবে কি করবে না এই স্বাধীনতা আমি মানুষের হাতে ছেড়ে দেব। আর বাংলাদেশে আসলে কোন রাজনীতি, কোন ধরনের রাজনীতি মানুষ দেখতে চায় সেটা কিন্তু আমাদের তরুণ প্রজন্ম তাদের দেয়াল লিখনে অনেকটা স্পষ্ট করেছেন। দেশটা কারো বাপের না। সাতক্ষীরায় বালুবাহী ট্রাক চাপায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুপুরে সাতক্ষীরা যশোর সড়কের 6 ঘড়িয়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার মঞ্জিতপুর এলাকার জামাল উদ্দিনের ছেলে জয় এবং মাছখোলা শিবতলা মোড় এলাকার হাবিবুল্লাহর ছেলে শিহাবুজ্জামান শিহাব। পুলিশ জানায় বালুবাহী ট্রাকটি সাতক্ষীরা থেকে কলারোয়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেলে 2 আরোহী সাতক্ষীরার দিকে ভিড়ছিলেন। 6 ঘড়িয়া এলাকায় এসে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের 2 আরোহী নিহত হন। দুর্ঘটনার পরপরই ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়। যাচ্ছি খেলার সংবাদে। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার 4 নিশ্চিত করা বাংলাদেশ অনূর্ধ্ব-19 নারী দল এবার মালয়েশিয়াকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। আজ কুয়ালালামপুরে অনুষ্ঠিত ম্যাচে মালয়েশিয়াকে 120 রানের বিশাল ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-19 নারী এশিয়া কাপের শেষ 4-এ জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। এদিন আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ 5 উইকেটে 149 রান সংগ্রহ করে। এরপর মালয়েশিয়াকে 14.5 ওভারে মাত্র 29 রানে গুড়িয়ে দেয় টাইগ্রেস বোলাররা। এই জয়ের ফলে এই গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে সুমাইয়া আক্তারের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। সুপার 4-এ বাংলাদেশের প্রতিপক্ষ হবে ভারত ও নেপাল। চতুর্থ দল হিসেবে সুপার 4-এ খেলবে শ্রীলঙ্কা। 18 বছর বয়সী ডিফেন্ডার লামিনী ফাতিকে দলে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে রিয়াল মাদ্রিদ। বিষয়টি নিশ্চিত করে স্প্যানিশ সংবাদ মাধ্যম রেভেলো এক প্রতিবেদনে জানিয়েছে, লামিনী ফাতির সঙ্গে চুক্তি সম্পন্নের পথে রিয়াল, যে কোনো সময় আসবে আনুষ্ঠানিক ঘোষণা। এই লেফট ফুট সেন্টার ব্যাককে দলে ফেরাতে ক্লাবটির খরচ হবে মাত্র 1 লাখ ইউরোর কাছাকাছি। ফাতি বর্তমানে খেলছেন স্প্যানিশ ক্লাব লেগানেস বির হয়ে। তবে ফাতিকে নিয়ে আসা হচ্ছে রিয়ালের সি টিমের জন্য। এছাড়া তিনি খেলতে পারেন রিজার্ভ টিমেও। নিজেকে প্রমাণ করতে পারলে রিজার্ভ টিম থেকে তিনিও মূল দলে জায়গা করে নিতে পারেন বলেও জানিয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যমটি। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তে 5 কার্যদিবসের মধ্যে গঠন করা হবে কমিটি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তত্ত্বাবধায়ক সরকার বিলোপের বিধান অবৈধ, গণভোট সহ সংবিধান সংস্কারের ধারাগুলো ফিরিয়ে আনলেন হাইকোর্ট। এবং শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত 2 মাসে শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের। বিজয়রাতের সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়া আজকের বিজয়রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijayTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijayTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।